yourself. আসসালামু আলাইকুম ইয়াসমিন এইশান। আজকে যে মুভির ঘটনা নিয়ে চলে এসেছি সেই মুভিটা আসলে একটা ডাইনিকে নিয়ে। সেই ডাইনি মানুষের মস্তিষ্কে বসবাস করে। আর সেই মানুষটা যদি হয় সবচেয়ে আপন নিজের মা, তার মস্তিষ্কে যদি বসবাস করে এই ডাইনি, তাহলে কি হবে? তার সন্তানদের জীবনের বা কি হতে পারে? এই ডাইনির বিশেষ একটা দুর্বলতা হচ্ছে আলো। সে আলোর মধ্যে আসতে পারে না। তো চলুন মুভি ঘটনা শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় পলের টেক্সটাইল কোম্পানি। পলের বাসায় ফিরতে অনেক রাত হওয়াতে তার ছেলে মার্টিন কল করে তার কাছে জানতে চায় সে কখন বাসায় ফিরবে, কারণ তার মা একা একা কারো একটার সাথে কথা বলছে, যেটা তাকে খুবই ভয় দিচ্ছে। এছাড়া তার মায়ের কাছে যখন সে জানতে চায় সে কার সাথে কথা বলছিল, তার মা বলে তার মায়ের নাকি ডায়না নামের একটা ফ্রেন্ড এসেছে যার সাথে সে কথা বলছে। পল তার ছেলেকে জানায় সে দ্রুত বাসায় ফিরবে। এরপরে সে মারবারি হিল নামের একটা ফাইল বের করে। এই সময় পলের কলিগ এমা এসে তাকে বলে অনেক রাত হওয়ার কারণে সে এখন বাসায় যাবে। সে তার কাজগুলোকে আরেকবারের মতো চেক করছিল। এই সময় হঠাৎ করে লাইটের সেন্সর আপনা থেকে কাজ করে। লাইট যেহেতু সেন্সরে কাজ করতো, লাইট আপনা থেকে বন্ধ হওয়াটা অস্বাভাবিক। এমা গিয়ে তার কেবিনের লাইট অফ করতে দেখতে পায় সেখানে কিছু একটা। সে আবারও লাইট অন অফ করলে বারবার জিনিসটা তার দিকে এগিয়ে আসতে থাকে। সে ভয়ে এই ব্যাপারটাকে নিয়ে পলের কাছে জানাতে চায়। পল তখন ফোনে অনেক বেশি ব্যস্ত। সে ফোনে কারো একটার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল। এটাতে সে এমাকে ইগনোর করে দেয়। এমাকে জানিয়ে দেয় যাতে করে সে বাসায় চলে যায়। এই সব কিছুকে নিয়ে সে পরে দেখবে। পল তার ফ্যামিলিকে নিয়ে কোনো একটা বিষয় নিয়ে খুবই বেশি চিন্তিত। সে বাসায় ফেরার সময় তার মনে হতে শুরু করে তাকে কেউ ফলো করছে। সে যখনই অন্ধকারের মধ্যে দেখে সেখানে একটা অবয়ব বসে আছে, একটু পরে সেটা তার দিকে এগিয়ে আসতে শুরু করে। পল যদিও এই জিনিসটাকে লক্ষ্য করে আলোর দিকে ছুটতে শুরু করে, হঠাৎ করে তার উপর আক্রমণ করে বসে। কিন্তু এই অবয়বটা আলোর মধ্যে আসতে পারছিল না। এটা দেখে সে আবারও তার কেবিনের দিকে দৌড়ায়। সে কেবিনে পৌঁছে দ্রুত করে সেখান থেকে একটা বেসবল ব্যাট নিয়ে নেয়। সে মনে করে এই বেসবল ব্যাট দিয়েই সে হয়তোবা এই জিনিসটাকে আক্রমণ করবে। কিন্তু হঠাৎ করে লাইট ফ্লিকার করতে করতে অন্ধকার হয়ে যায়। আর এদিকে দরজার নব খুলে ভিতরে কিছু একটা প্রবেশ করে। পলকে টেনে নিয়ে চলে যায়। একটু পরে দেখা যায় পলের বডিটা বিধ্বস্ত অবস্থায় আলোর মধ্যে পড়ে আছে। এরপরে দেখানো হয় পলের সৎ মেয়ে রেবেকাকে। রেবেকা তার নিজের বাবাকে হারানোর পরে সে এখন একাই থাকে। সে এখন একজন ট্যাটু আর্টিস্ট। এখানে তার বয়ফ্রেন্ড ব্রেডকেও দেখানো হয়। ব্রেড যদিও রেবেকার সাথে একটা কমিটমেন্টে যেতে চাইছিল, কিন্তু রেবেকা কোনো মতে কোনো সম্পর্কে জড়াতে চায় না। এর কারণ হচ্ছে তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এখান থেকে ঘটনা চলে আসে রেবেকাদের বাড়িতে। দেখানো হয় তার ছোট ভাই মার্টিন ভয়ে বেডের ওপর বসে আছে, কারণ সে জানে তার মা এখন রুমের মধ্যে কারো একটার সাথে কথা বলছে, যে ব্যক্তিকে সে কখনোই দেখেনি। সে চুপি চুপি তার মায়ের রুমে যায়। তার মাকে দেখা যায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে। এখানে সে মার্টিনকে বলে তারা এখন গল্প করছিল। যদি মার্টিন চায় সেও ডায়নার সাথে গল্প করতে পারে। এইসব উদ্ভট কথা শুনে মার্টিন তার রুমের দিকে যাওয়ার সময় যখন তার মায়ের রুমের দিকে ফিরে তাকায়, দেখে অন্ধকার যেন পুরো বাড়িটাকে গ্রাস করে নিচ্ছে। সে তার দরজাতে কোনো মতে লক লাগিয়ে বিছানায় উঠে বসে। এই লকের কারণে দরজা বাইরে থেকে খোলার চেষ্টা করলেও দরজা ভিতর থেকে আটকানোর জন্য বাইরে থেকে খুলতে পারে না। এভাবেই সকাল হয়ে যায়। মার্টিন এভাবে যে কতদিন ঘুমায়নি তার কোনো ঠিক নেই। তার স্কুল টিচার তার মাকে কল করে না পেলে রেবেকাকে ডেকে নেয়। রেবেকা এখানে আসার পরে তার সর্বপ্রথম দেখা হয় চাইল্ড সার্ভিস থেকে তাদের পাঠানো একটা এমপ্লয় এমার সঙ্গে, যে কিনা মার্টিনের এই কেসটাকে হ্যান্ডেল করবে। এমা সবকিছুকে নোট করে নেয়। রেবেকা গিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করলে জানতে পারে তার ভাই অনেকদিন যাবৎ ঘুমায়নি। রেবেকার ভাই তাকে বলে তুমি কি এই কারণে বাড়ি ছেড়ে গিয়েছিলে? রেবেকা যদিও বোঝে না সে কি ব্যাপারে কথা বলছে। এরপরে মার্টিন তার সঙ্গে যেতে জিদ করলে রেবেকা তাকে নিয়ে যায় তার মায়ের বাড়িতে। রেবেকা তার মায়ের ওখানে পৌঁছার সঙ্গে সঙ্গে ব্রেডকে জানিয়ে দেয় সে ভিতরে যেতে পারবে না, কারণ তার মায়ের মাথাতে সমস্যা আছে। রেবেকা তার ভাইকে নিয়ে বাড়ির মধ্যে যাওয়ার সময় হঠাৎ করে মার্টিন বলে ডায়নার ব্যাপারে সে কিছু জানে কিনা। এই কথাটা বলাতে রেবেকা অনেক বেশি ঘাবড়ে যায়। সে তার ভাইকে বলতে থাকে ডায়না আসলে সত্যি কেউ না, সে বাস্তবে নেই। এইসব বলতে বলতে হঠাৎ করে তাদের মা সোফি বের হয়। সোফি বের হলে রেবেকা ভিতরে প্রবেশ করলে দেখতে পায় পুরো বাড়ি অন্ধকার। সে সোফিকে জিজ্ঞাসা করে সে লাস্ট কবে ডিপ্রেশনের ওষুধ নিয়েছে বা কোনো ডক্টরের সঙ্গে দেখা করেছে কিনা। এই সব কিছুকে নিয়ে সোফির সাথে কথা বলতে থাকলে তার সোফির সাথে অনেক বেশি কথা কাটাকাটি শুরু হয়। আর এদিকে মার্টিন দ্রুত গিয়ে তার রুম থেকে তার জিনিসপত্র গোছাতে শুরু করে। সে গোছাতে গোছাতে পাশের রুম থেকে শব্দ শুনতে পায়।
সে যাওয়ার সময় পাশের রুমে যখন উঁকি মেরে দেখার চেষ্টা করে, হঠাৎ করে গ্লাসের ওপরে ডায়ানা এসে বাড়ি দেয়। আর এদিকে নিচে তখন রেবেকার সাথে তার মায়ের অনেক বেশি কথা কাটাকাটি হচ্ছিল। রেবেকা কোনো মতে বোঝাতে পারছিল না তার মায়ের ডিপ্রেশনের জন্য অবশ্যই একজন ডক্টরের সঙ্গে দেখা করা উচিত। রেবেকা এই কারণে তাকে জানায় তার ভাইকে সে নিয়ে যাচ্ছে, যদিও সোফি এটাতে রাজি হয় না। সোফি কান্না করতে করতে রেবেকার পিছে পিছে আসলেও রেবেকা তাকে তোয়াক্কা না করে তার ভাইকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। রেবেকা যেহেতু একজন ট্যাটু আর্টিস্ট, তার ওয়াল ভর্তি অনেক ভয়ানক পোস্টার লাগানো ছিল, কিন্তু মার্টিনের এগুলোতে কিছুতেই যায় আসে না। রেবেকা এরপরে ব্রেটের সঙ্গে দেখা করলে ব্রেট তাকে বলে চাইল্ড সার্ভিসে তাকে কল করে জানিয়ে দেওয়া উচিত যে সে তার ভাইকে নিয়ে এসেছে, কারণ তার লিগ্যাল গার্ডিয়ান তাদের মা। কিন্তু এইসব কথা বলাতে রেবেকার সাথে ব্রেডের প্রবলেম হয়ে যায়, আর ব্রেডকে রেবেকা বাড়ি থেকে বের করে দেয়। রাতের বেলা দুই ভাই বোনের মধ্যে কথা হতে থাকলে এখানে মার্টিন প্রথমবারের মতো তার বোনকে জানায় তার বাবাও আসলে এই ডায়ানাকে নিয়ে রিসার্চ করছিল, আর শেষ অবধি তার বাবাও এখন আর নেই। তাদের মা এখন চরম ডিপ্রেশনের পর্যায়ে আছে, যার জন্য হয়তো তার মা এমন ব্যবহার করছে। রাত হয়ে যায়। রাতের বেলা ঘুমানোর সময় রেবেকা শব্দের কারণে জাগা পায়। প্রথমে সে মনে করে মার্টিন হয়তোবা দরজার কাছে বসে কিছু একটা নিয়ে লেখালেখি করছে। এই সময় সে লাইট জ্বালানোর চেষ্টা করলে দেখতে পায় সেখানে কোনো লাইটে কাজ করছে না। আর এদিকে আলোর মধ্যে সে জিনিসটাকে দেখা যাচ্ছিল না, অন্ধকার হতে জিনিসটাকে দেখা যাচ্ছিল। হঠাৎ করে জিনিসটা তার দিকে ফিরে তাকায়। সে এখানে এতটা ভয় পেয়ে যায়, সে দ্রুত করে লাইটটা দিতে সবকিছু যেন নিস্তেজ হয়ে যায়। এরপরে রেবেকা যখন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়, সে বাথরুমে বাথটাবের মধ্যে থেকে শব্দ শুনতে পায়। সে ভয়ে ভয়ে সেখানে বাথটাব চেক করলে দেখে তার ভাই মার্টিন বাথটাবের মধ্যে টর্চ লাইট নিয়ে ঘুমাচ্ছে। পরদিন সকালবেলা চাইল্ড সার্ভিস সেন্টার থেকে এমা আসে। এমা এসে জিজ্ঞাসা করে কেন সে মার্টিনকে সঙ্গে করে নিয়ে এসেছে, কারণ তার লিগ্যাল গার্জিয়ান তাদের মা, আর তিনি ফোন করে জানিয়েছেন যে রেবেকা তাকে জোর করে এখানে নিয়ে এসেছে। রেবেকা যদিও কিছুক্ষণ এমার সঙ্গে তর্ক করে, এমা তাকে বলে যাতে করে সে যেন আইনিভাবে তার ভাইকে নিয়ে আসার চেষ্টা করে, এইভাবে সে নিয়ে রাখতে পারবে না। এইসব কিছু বলে এমা মার্টিনকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এমা চলে যেতে রেবেকা তার ঘর গোছাতে শুরু করে। সে ঘর গোছাতে গোছাতে লক্ষ্য করে যেখানে বসে থেকে সে জিনিসটা কিছু একটা লিখছিল, সেখানে আসলে সে তার নিজের নাম ডায়ানা লিখে রেখে গেছে। তখন রেবেকার মনে পড়তে শুরু করে অতীতের কিছু ঘটনা। ছোটবেলায় সে যখন ড্রয়িং করছিল, হঠাৎ করে পিছনে শব্দ হলে সে ফিরলে পিছন থেকে করে সামনে দেখলে দেখে তার ড্রয়িংটিকে কিছু একটা নিয়ে চলে গিয়েছে, আর সেটা আলমারির মধ্যে থেকে শব্দ হচ্ছে, যেন ভিতরে কেউ পেইন্ট করছিল। এখানে সে লক্ষ্য করে ডায়ানা নাম লেখা আর তার বাবার পেইন্টিংটাকে কেটে দেওয়া হয়েছে। এই সব কিছু মনে পড়তে রেবেকা ব্রেডকে কল করে ডেকে নেয়। ব্রেড যদিও এসে সেদিন তাকে বের করে দেওয়ার ব্যাপারে প্রথমে কথা বলছিল। রেবেকা তাকে কিছুক্ষণের জন্য বুঝায় যে আসলে এই মুহূর্তে সে যা বলছিল সব কিছুই ঠিক, কারণ তাদের এখন ডায়ানাকে ধরতে যেতে হবে। ব্রেড যদিও জিজ্ঞাসা করতে থাকে ডায়ানাকে, রেবেকা তাকে জানায় যে তাকে সে এ ব্যাপারে পরবর্তীতে সম্পূর্ণ খুলে বলবে, তাদের এখন সময় নেই, দ্রুত যেতে হবে। তড়িঘড়ি করে তারা বাড়িতে পৌঁছে। বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও দেখা যায় সোফি তখন বাড়িতে ছিল না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে রেবেকা ভিতরে প্রবেশ করে, কারণ সে জানতো বাড়িতে চাবি কোথায় রাখা থাকে। রেবেকার প্ল্যান এটাই ছিল তার সৎ বাবার রুম থেকে তার মা আর ডায়নাকে নিয়ে করা থিসিসগুলোকে সে নিয়ে যাবে, কারণ এগুলোকে সে কাজে লাগাতে পারবে। এখান থেকে সে অনেক রকম তথ্য পায়। তার বাবা যে এই সম্পর্কে খবর নিচ্ছিল সে সেটা ভালো করে বুঝতে পারে। এখান থেকে সে জানতে পারে ডায়ানা একটা মানসিক রোগী ছিল, আর তার পাশের রুমেই তার মাও থাকতো, অর্থাৎ তার মাও একটা মানসিক রোগী ছিল। ডায়ানা মানুষের ব্রেনের মধ্যে ঢুকে তাদেরকে দিয়ে সব রকম কাজ করাতে পারত। ডায়ানা তার বাবাকেও মেরে ফেলে, আর এক সময় ডায়নার ওপরে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ডায়না একদম পুড়ে মারা যায়। এমনকি ডায়না মারা যাওয়ার পরেও সোফির মস্তিষ্কের ওপরে কবজা করে ফেলেছিল। এই সব কিছু শুনে তো রেবেকার একদম হুঁশ উড়ে যায়। এদিকে ব্রেড তখন ডাইনিংয়ে দাঁড়িয়েছিল। সে কি মনে করে গিয়ে জানালার পর্দা সরায়, সেখানে আলো আসে। সে নিজের অজান্তে ডায়নার হাত থেকে বেঁচে যায়। রেবেকা যায় তার শৈশবের সে রুমটাতে। সে রুমটাকে দেখার জন্য গিয়েছিল। এখানে গিয়ে সে দেখতে পায় সেখান থেকে লাইট সরিয়ে ফেলেছে তার মা। এরপরে সে লক্ষ্য করে একটা কাগজ বেরিয়ে আছে। কাগজটা তো ছোটবেলায় করা সেই ড্রয়িং। হঠাৎ করে রুমের দরজা লেগে গেলে রুমটা পুরো অন্ধকার হয়ে যায়।
রেবেকা কিছুক্ষণ ব্রেডকে ডাকাডাকি করে। ডায়না রেবেকার গলার চেন ধরে তাকে টেনে তোলে। রেবেকা কিছুক্ষণ আপ্রাণ চেষ্টা করে ছাড়া পাওয়ার। ব্রেড দরজা খুলতে আলো ভিতরে আসতেই ডায়না তাকে ছেড়ে দেয়। ব্রেড এসে জানায় তার মা সেখানে চলে এসেছে। তারা দ্রুত করে সেখান থেকে ডায়না আর তার মায়ের সে প্রুফগুলোকে নিয়ে পালিয়ে যায়। এদিকে সোফি মার্টিনকে সঙ্গে করে নিয়ে মার্কেট থেকে ফেরে। মার্টিনকে সঙ্গে নিয়ে সে আজকে মুভি দেখবে। মার্টিন খুবই খুশি হচ্ছিল। এই সময় যখনই তার মা বলে আমরা 3জন মেলা মুভি দেখব, মার্টিন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কিছুক্ষণ বাড়ির দিকে দেখে ভয়ে ভয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। রাতে মুভি দেখার সময় তার মা তাকে পপকর্নের বাড়িটাকে দিয়ে কিছু একটা আনতে গেলে হঠাৎ করে গিয়ে লাইট অফ করে দেয়। মার্টিন এটাতে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে তার মা গল্প বলতে শুরু করে ডায়নার ব্যাপারে। ডায়না কিভাবে তার বান্ধবী হয়েছিল, কিভাবে পরিচিতি হয়েছিল, এই সব কিছু। পিছনে তখন ডায়না আসছে। মার্টিন দেখে ডায়না তার ওপরে। সে ভয়ে লাইট দেওয়ার চেষ্টা করতেই ডায়না মার্টিনকে মারতে যাবে। এই সময় সোফি তাকে আটকালে সোফিকে সে আঘাত করে আর মার্টিন বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রেবেকা বসে থেকে ব্রেডকে তার মায়ের সেই অ্যাসাইলাম হোমে থাকার ব্যাপারে বলছিল। ব্রেড ওই ব্যাপারে জানতে চাইছিল। এই সময় হঠাৎ করে দরজায় নক হয়। ব্রেড দরজা খুলতে দেখা যায় মার্টিন এসেছে। ফ্রিজে কোনো খাবার না থাকায় ব্রেড খাবার আনতে যায়। এদিকে মার্টিন বলতে শুরু করে ডায়না আসলে সত্যি। সে মনে করতো রেবেকা তাকে বিশ্বাস করবে না, কিন্তু রেবেকা তাকে আশ্চর্য করে দিয়ে বলে তাকে সে পুরোপুরি বিশ্বাস করে। আর এরপরে সে নিয়ে গিয়ে দেখাতে শুরু করে ডায়না আর তার মায়ের ব্যাপারে সেই সব তথ্য প্রমাণ যেগুলো কিনা মার্টিনের বাবা নিজেই সংগ্রহ করেছিল। ডায়না আসলে একটা রোগী ছিল যে কিনা আলোর মধ্যে যেতে পারত না। আর এখানে তার এক্সপেরিমেন্টের ব্যাপারেও তাকে জানায়। এমনকি তার মায়ের যে ব্রেনের মধ্যে ডায়না আছে এটাও সে জানায় মার্টিনকে। মার্টিন রেবেকাকে অবাক করে দিয়ে বলে তার বাবা চাইছিল ডায়নার থেকে তার মাকে আলাদা করতে, এই কারণে তার বাবাকে মরতে হয়েছে। এইসব নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে নক হয়। তারা চেক করতে গেলে দেখে ব্রেড তখনও আসেনি, অর্থাৎ নকের শব্দ বাড়ির ভিতরে কোথাও থেকে আসছে। রেবেকা ভয়ে ভয়ে আলমারিতে লাইট দিয়ে চেক করলে দেখে সেখানে কিছুই নেই। এদিকে হঠাৎ করে মার্টিনকে বেডের নিচ থেকে ডায়না টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রেবেকা কোনো মতে তার ভাইকে টেনে হিঁচড়ে নিজের কাছে নিয়ে আসে। এরপরে তারা সে রাতের বেলায় চলে যায় তার মায়ের সঙ্গে কথা বলার জন্য। রেবেকা তার মাকে জিজ্ঞাসা করে তার বাবা মারা যাওয়ার পরে সে কোনো ডিপ্রেশনের ওষুধ নিয়েছে কিনা, কিংবা কোনো ডক্টরের সঙ্গে দেখা করেছে কিনা। এমনকি ডায়নার ব্যাপারে জিজ্ঞাসা করলে তার মা প্রথমে এটাই জিজ্ঞাসা করে ডায়নার ব্যাপারে সে কিভাবে জানতে পারলো। তার কাছে কোনো কিছু ম্যাটারই করে না, ডায়না আসল না সত্যি, ডায়না তার বন্ধু, এটাই শুধুমাত্র তার কাছে ম্যাটার করে। রেবেকা তাকে বোঝাতেই পারে না। তার মা রাগ করে সেখান থেকে চলে যায়। রেবেকা তার ভাই মার্টিনকে বলে তৎক্ষণাৎ যেন সে রেডি হয়ে যায়, তারা এক্ষুনি এখান থেকে চলে যাবে। কিন্তু মার্টিন তার মাকে এই অবস্থায় রেখে যেতে চায় না। রেবেকা তার কথাটা বুঝতে পারে। তারা ঠিক করে তারা এখানেই থাকবে। তো রাতের জন্য তারা প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। তারা লাইট এমনকি মোমবাতি সবকিছু প্রিপারেশন নেয়। রেবেকা মার্টিনকে ঘুমিয়ে দিতে আসলে মার্টিন তাকে রিকোয়েস্ট করে যাতে করে রেবেকা আজকে তার সাথে থাকে। রেবেকাও রাজি হয়ে যায়। সে শুধুমাত্র ব্রেডকে গুড নাইট জানানোর জন্য নিচে যায়। সে ব্রেডকে গিয়ে বলে সে যদি চায় সেখান থেকে চলে যেতে পারে, কিন্তু ব্রেড কোনো মতে রেবেকাকে ছেড়ে যাবে না। তার এইসব কথাবার্তা শুনে রেবেকাও রাজি হয়ে যায় তার সাথে কমিটমেন্টে যাওয়ার জন্য। এরপরে সে তার মাকে গিয়ে গুড নাইট জানাতে গেলে তার মা দরজা খোলে না। সে বাইরে থেকেই বলে তারা আজকে এখানেই থাকছে। তার মা এসব কিছু শুনে সে দরজা একটু ফাঁক করে তার সাথে কথা বলে। তাকে জানায় সকাল থেকে তারা নতুন একটা দিনের শুরু করবে। আর এই সময়টাতে তার মা তার হাতের মধ্যে কিছু একটা দিয়ে তাকে জড়িয়ে ধরে। অন্ধকার থেকে ডায়ানা তাকে টেনে নিয়ে চলে যায়। রেবেকা চিরকুট খুললে দেখে তার মা তার কাছ থেকে সাহায্য চেয়েছে। সে দ্রুত করে তার মায়ের ডিপ্রেশনের মেডিসিনগুলোকে চেক করতে শুরু করে। মেডিসিনগুলো সবগুলো বক্সই ফাঁকা ছিল। আর এদিকে লাইট ব্লিঙ্ক করতে শুরু করলে সে মার্টিনের জন্য চিন্তা করে মার্টিনের কাছে চলে যায়। আর সে আজকে রাতের মতো এখানে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। এই সময় তারা ঘুমিয়ে গেলে মধ্যরাতে হঠাৎ করে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। সে একটা টর্চ নিয়ে ব্রেডকে খুঁজতে বের হয়। সে ব্রেডকে ডাকাডাকি করতে দেখা যায় ব্রেড তখন বাইরে বেরিয়ে চেক করছে। পুরো এরিয়ার আসলে লোডশেডিং হয়েছিল। রেবেকা উপায় না পেয়ে নিচে চলে যায় মেইন সুইচ চেক করার জন্য। এদিকে মার্টিন জায়গা পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ পুরো বাড়ি অন্ধকার, শুধুমাত্র একটা মোমবাতি আছে তার কাছে। সে মোমবাতি নিয়ে যাওয়ার সময় ডায়না তার উপর অ্যাটাক করে। এই সময় সে ডায়নার কাছ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করতে তার বোনের কাছে পৌঁছে যায়। মার্টিন তার বোনকে বলে হয়তো এটা ট্র্যাপ। বলতে না বলতে দেখা যায় ডায়না উপর থেকে দরজা বন্ধ করে দেয়। মার্টিন আর রেবেকা ডাকাডাকি শুরু করলে ব্রেড গিয়ে দরজা খোলার চেষ্টা করে।
এই সময় সে দেখতে পায় অন্ধকারের মধ্যে কেউ একটা দাঁড়িয়ে আছে। আলো মারতে সেটা গায়েব হয়ে যায়। ব্রেডকে ডায়ানা খুব বাজেভাবে আঘাত করতে শুরু করে। আলো জ্বালাতেই ডায়ানা এখানে অদৃশ্য হয়ে যাচ্ছিল আর আবারও অন্ধকারের মধ্যে ফেরত আসছিল। ব্রেড কোনো ক্রমে তার কারে করে এখান থেকে চলে যায়। কারের শব্দ শুনতে পেতে মার্টিন তার বোনকে বলে ব্রেড এখান থেকে চলে গিয়েছে। এদিকে চার্জারের তখন চার্জ শেষ হয়ে আসছে। তাদেরকে এখনই কোনো একটা ব্যবস্থা করতে হবে। সোফি রুম থেকে বের হয়। সে ডায়নাকে খুঁজতে শুরু করে। ডায়না যেন তার সাথে লুকোচুরি খেলছে। সে ডায়নাকে ডাকতে থাকলে ডায়না তার কাছ থেকে দূরে যেতে শুরু করে। সোফি শুধু এটাই বলছিল, তুমি আমার সন্তানদেরকে আঘাত করবে না। এই সময় সোফি রেবেকা আর মার্টিনের মামা বলে চিৎকার শুনতে পায়। সে কোনো কিছু না পেয়ে ডিপ্রেশনের ওষুধ খাওয়ার চেষ্টা করে, কারণ এভাবে শুধুমাত্র ডায়নাকে আটকানো সম্ভব, কিন্তু ডায়না তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এদিকে রেবেকা একটা ফায়ার প্লেস খুঁজে বের করেছে। সেখানে সে বসে থেকে আগুন জ্বালাতে থাকে আর সে মার্টিনকে বলে পাশের বক্সটাতে খুঁজে দেখতে। মার্টিন পাশের বক্সটাতে খুঁজে দেখতেই সেখান থেকে একটা নাইট লাইট পায়। দরকারি কোনো কিছু খুঁজে পায় কিনা দেখার জন্য রেবেকা এখান থেকে গেলে মার্টিন বসে থেকে আগুনে তেজ দিতে শুরু করে। রেবেকা বেসমেন্টের এক জায়গায় গেলে দেখতে পায় এখানে ডায়না অনেক কিছু লিখে রেখেছে। সে লিখেছে, এখানে আমি আটকে আছি হসপিটালের মতো। এছাড়া আরও লেখা আছে তার বাবাকে ডায়নাই খুন করেছে। এসব কিছু বলতে বলতে হঠাৎ করে ডায়না তার সামনে চলে আসে। তার উপর অ্যাটাক করে বসলে মার্টিন তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। রেবেকা এখান থেকে এটা তো জানতে পারে তার বাবা তাকে কখনোই ছেড়ে যায়নি। তার বাবাকে আসলে ডায়নাই মেরে ফেলেছে। রেবেকা মার্টিনকে সাহস দিতে থাকে এই বলে যে তারা এই লাইট দিয়েই ডায়নাকে মেরে ফেলবে। এইসব বলতে বলতে হঠাৎ করে চিমনির মধ্যে থেকে কিছু একটা পড়ে আগুনটা নিভে যায়। তারা উপায় না পেয়ে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। এদিকে সোফি তখনও অজ্ঞান হয়ে আছে। রেবেকা শুনতে পায় পুলিশের গাড়ির সাইরেন, অর্থাৎ ব্রেড তখন পুলিশকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। পুলিশ অফিসারদেরকে ব্রেড বারবার বলতে থাকে লাইট নিয়ে ভিতরে যাওয়ার ব্যাপারে। পুলিশ অফিসার ব্রেডকে সেখানেই থামতে বলে আর তারা ভিতরে প্রবেশ করে। পুলিশদের ভিতরে প্রবেশ করে রেবেকারা বুঝতে পারাতে রেবেকা চিৎকার করে তাদেরকে ডাকতে শুরু করে। এদিকে সোফিরও ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে। সে জ্ঞান ফিরতে দেখে সেখানে কোনো ওষুধ নেই, এমনকি রুম থেকে সে বেরোতেও পারে না, রুমটা লক করা ছিল। এদিকে পুলিশ অফিসার অন্ধকারের মধ্যে কাউকে একটা দেখে সেদিকে এগিয়ে গিয়ে গুলি করতে শুরু করলে ডায়না এসে পুলিশ অফিসারকে টেনে নিয়ে চলে যায়। মহিলা পুলিশ অফিসারটা সতর্ক হয়ে গেলে কিছুক্ষণ পরে সে ফিরে আসে বীভৎস অবস্থাতে। ডায়না একদম পিছনেই ছিল। রেবেকা তার ভাইকে ব্রেডের হাতে তুলে দেয়। সে যায় তার মাকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। সে অন্ধকারের মধ্যে দিয়ে ভয়ে ভয়ে এগোতে থাকলে ডায়না তার উপর অ্যাটাক করে। সে ডায়নার সাথে ফাইট করতে শুরু করে। ডায়না তাকে ওপর থেকে নিচে ফেলে দেয়। ডায়না তাকে মেরেই ফেলবে এই সময় সোফি বন্দুক নিয়ে এসে ডায়নাকে গুলি করতে শুরু করে, কিন্তু ডায়নার কিছুই হয় না। সোফি এটা দেখে নিজেকে গুলি করে ডায়নাকে শেষ করে দেয়। এই ঘটনাতে রেবেকা তার মায়ের পাশে বসে থেকে কান্না করতে শুরু করে। ততক্ষণে পুলিশ আর মেডিকেল টিম পৌঁছে গিয়েছে। রেবেকা ব্রেডকে বলে আমরা এখন থেকে একটা ফ্যামিলির মতো থাকবো। এইভাবে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। এইরকমই সুন্দর মুভি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।